আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে হাজির হই আমরা। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প ভাঙা নিমের গাছ, রচনায় সুকান্ত দাস, নাট্যরূপ নির্মাণ দ্য ইঙ্ক পোর্টাল। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, ভাঙা নিমের গাছ। ওরা হেঁটে হেঁটে যত দ্রুত সম্ভব সামনের দিকে এগিয়ে আসছিল। ধুলোর ঝড় উঠেছে গ্রামের পথে। অন্ধকারে ধুলোর ঝড় যে কি ভয়ানক তা গ্রামের লোকেরা ছাড়া কেউ বলতে পারে না। ঝড় উঠে যাচ্ছে মাথার উপরের দিকে, তারপর আবার নেমে আসছে অনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্দিষ্ট করে। দুই হাতে চোখের কাছটা যতটা সম্ভব ঢাকা দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছিল মদন আর তার ছোট ভাই মতি। ছোট ভাইকে পেছনের দিকে রেখেছিল সে। মদন বয়সে বড়, চেহারা লম্বা চওড়া, তার জামার পেছনের দিকটা মতি চেপে ধরেছিল। মতির বয়স ১৬-১৭ হবে, তার মদনের ২০। দাদা, এমন ধুলো ঝড় হচ্ছে, চোখে তো কিছু দেখতে পাচ্ছি না। বাড়ি পর্যন্ত যাব কি করে? কিছু চিন্তা করিস না, আমার পেছনে পেছনে চল, বাড়ি পর্যন্ত ঠিক পৌঁছে যাব, কিচ্ছু হবে না। মতি, চিন্তা করিস না, ডাল ভাঙছে মনে হয় কোথাও। মদনের পেছন পেছন মতি এগোতে লাগলো। তাদের বাড়িটা এখন অনেকটা দূরে, এখনো তারা গ্রামের বাইরের পথেই রয়েছে। আরেকটু এগিয়ে গেলে গ্রামে ঢুকবে, কিন্তু এই পথটুকু যেতেও তো সময় লাগবে। ধুলোর ঝড় ক্রমশ বাড়ছে, তাই কখন যে পথের পাশের বড় অশ্বত্থ নিম গাছের ডালটা অদ্ভুতভাবে হেলতে শুরু করেছিল সেটা খেয়ালই করতে পারেনি মদন আর মতি। ওরা নিজেদের মতোই হাঁটতে হাঁটতে সামনে এগোচ্ছিল। মতি দু চোখ বন্ধ করে মদনের জামার কাছটা টেনে ধরে হাঁটছিল। ওরা গিয়েছিল পাশের গ্রামে। পাশের গ্রাম থেকে তাড়াতাড়ি বেরিয়েছিল, কিন্তু আকাশের অবস্থা যে বিকেলবেলাতে এমন হয়ে যাবে সে কথা কে জানত? কে বলবে এখন গ্রীষ্মের বিকেল? চারপাশে এত ঘন অন্ধকার আর ধুলোর ঝড়ে কালো হয়ে রয়েছে সব, যেন মনে হচ্ছে একটু আগে কেউ বৃষ্টির বদলে কালো রং ছড়িয়ে দিয়ে গেছে। আর সেই রঙের মাঝে গ্রামের পথটা আরও কালচে হয়ে এসেছে। মদন দ্রুত পা চালাচ্ছিল, কিন্তু পারছিল না। সামনের দিক থেকে যেন মাঝে মাঝে কিসের শব্দ ভেসে আসছে। ভালোভাবে দেখা না গেলেও বোঝা যায় ওদিকে গ্রাম। এই পথে হারিয়ে যাওয়ার ভয় নেই, কারণ গ্রামের উঁচু পথটার দুপাশে নিচু জমি ঠিক মাঝ বরাবর চলে গেছে। পায়ের উপর ভর রেখে কোনো রকমের সামনের দিকে এগোচ্ছিল ওরা। এমন সময় মর্মর শব্দটা শুনতে পেল। গ্রামের ছেলে, তাই গাছের গুঁড়ি কিংবা কাণ্ড ভাঙার শব্দ এর আগেও তারা শুনেছে। সঙ্গে সঙ্গে মদন বুঝতে পারল কাছাকাছি কোথাও গাছের ডাল ভাঙতে শুরু করেছে। চোখের নিমেষে সে বুঝতে পারল গ্রামের প্রবেশের পথে, যেখানে পথের দুপাশে বড় বড় কয়েকটা গাছ রয়েছে, তার মধ্যে কোনো একটা হয়তো ভাঙছে। সঙ্গে সঙ্গে সে পেছনের দিকে ঘুরে মতিকে জড়িয়ে ধরার চেষ্টা করতে মদন দুহাতে যেখানে জাপটে ধরল সেখানে মতি নেই। সেই ধুলোর মধ্যে চোখ খুলে সে দেখল মতি কোথাও নেই। আর ঠিক তখনই একটু দূরে মরমর করে শব্দ করে ভেঙে পড়ল গোটা নিম গাছটা, আর সঙ্গে সঙ্গে মদনের কানে ভেসে এলো একটা আর্ত চিৎকার। এক মুহূর্তের জন্য মদন থমকে গেছিল, আর তারপরে বুঝতে পারল ওটা মতির চিৎকার ছাড়া আর অন্য কিছু হতে পারে না। ছুটে গেল সামনের দিকে। ধুলোর ঝড়ের মধ্যে সামনে ছুটতে গিয়ে কিছু না দেখতে পাওয়ায় ডাল পাতায় পা জড়িয়ে গিয়ে হোঁচট খেয়ে সে পড়ে গেল। মদন বুঝতে পারল একটু আগে যে পথটা পরিষ্কার ছিল সেই পথের উপর একটা মস্ত বড় গাছের ডাল বোধহয় এসে পড়েছে। মদন চিৎকার করতে লাগলো, মতি, মতি, মতি। মতির গলা থেকে বেরিয়ে আসা অন্তিম সময়ের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা গেল না। মদন ধুলোর মাঝে দু হাতে ডাল পাতা হাতড়ে খুঁজে চলেছে মতিকে একবার ছোঁয়ার জন্য, আর মতি কোনো মতে গোঙাতে গোঙাতে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখতে দেখতে
ধীরে ধীরে একসময় ঝড় কমে এলো। ধুলোর ঝড় কমে আসার পর আবহাওয়া বদলাতেই চারপাশটা দৃশ্যমান হয়ে উঠল। ততক্ষণে আকাশে চাঁদের আলো উঠতে শুরু করেছে। আর সেই চাঁদের আলোতে সামনের দিকে তাকিয়ে মদন অবাক হয়ে গেল, কারণ তার ঠিক সামনেই সেই নিম গাছটা ভেঙে পড়েছে। নিম গাছটা লম্বালম্বিভাবে এমনভাবে পড়েছে যে মতিকে সম্পূর্ণভাবে চেপে দিয়েছে মাটির সাথে। নিম গাছটা বেশ মোটা, আর তাই মতির শরীরের কোনো একটা অংশও এতক্ষণ ধরে হাতড়াতে খুঁজে পায়নি মদন। দেহটা ঠান্ডা হয়ে গেছে মদনের। খোলা চোখের উপরে জমেছে ধুলো, চোখের ভিতরেও সেই ধুলো ঢুকেছে। কিন্তু তাতে আর কি যায় আসে? মদন হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আমারই ভুল হয়েছে, তোকে সঙ্গে করে নিয়ে আসা আমারই ভুল হয়েছে। তোকে যদি না আনতাম তাহলে এমন কিছু হতো না। হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিম গাছের গায়ে দু হাতে প্রচণ্ড আঘাত করতে লাগলো মদন। আর সেই নিম গাছটা নিজে একা টেনে সরানোর চেষ্টা করলো, কিন্তু সরল না। নিম গাছটা সামান্য নড়ল মাত্র, আর তাতেই মতির মুখ থেকে রক্ত গলগল করে পড়তে লাগলো নিচের দিকে। মদন অবাক হয়ে যায় ভাইয়ের সেই ভয়ঙ্কর অবস্থা দেখে। তারপর সেই পথ ধরে গ্রামের দিকে ছুটে গেল লোকজনকে ডেকে আনার জন্য। তোমরা কি বলতে চাইছো তা আমি বুঝতে পারছি না, কিন্তু মাঝে মাঝে এমন অদ্ভুত ব্যাপার হয়েই থাকে। মাঝে মাঝে কোনো স্থানকে ঘিরে অশুভ শক্তি কিংবা অতৃপ্ত আত্মা এমনভাবে বাসা বাঁধে যে তাকে সেখান থেকে সরানো যায় না। সরাতে গেলেও তা হয় অনেক কষ্টসাধ্য। গয়ায় পিণ্ড দিলে কিংবা তার নামে ক্রিয়া করলেই তো তার আত্মার মুক্তি পেয়ে যাওয়ার কথা। সব ক্ষেত্রে কাজটা এতটা সহজ হয় না। যে আত্মা নিজে মুক্তি পেতে চায় না, সেই আত্মা নিজের ক্রিয়াকলাপে বারবার বাধা সৃষ্টি করবে। আর পিণ্ড দিলেই যে সবাই সেই পিণ্ডটা নেবে এমনও কোনো নিশ্চয়তা নেই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর পথে কত মানুষ মারা পড়েছে, কত মানুষ অকৃতকার্য হয়ে ফিরে এসেছে, সে কথা কি তোমরা জানো? আমার একজন চেনা ভদ্রলোক গিয়েছিলেন গয়াতে। পিণ্ড দিয়ে আসার পর তার বাড়িতে আর কোনো সমস্যা দেখা যায়নি। তার মানে আপনি বলতে চাইছেন গয়াতে পিণ্ড দিলেও অনেক সময় আত্মা মুক্তি নাও পেতে পারে? এ সমস্ত বিষয় অতি জটিল। এই সমস্ত বিষয় এত সহজে বুঝিয়ে দেবার মতন ক্ষমতা আমার নেই। তবে হ্যাঁ, এই কথা মানতে পারো যে সব কিছুর পেছনে একটা কারণ থাকে। সেই কারণ ছাড়া কোনো কিছুই হয় না। অতৃপ্ত আত্মা অকারণে কোনো স্থানে দিনের পর দিন বাসা বেঁধে অপেক্ষা করে না, অপেক্ষা করে নির্দিষ্ট কোনো কারণে। এই কারণ পূর্ণ হলেই সে কিন্তু আবার ফিরে যাবে। বাইরে ঝমঝম করে বৃষ্টি নামতেই তারানাথ হেসে উঠল, কারণ এখানে আসার পরে আমরা বলেছিলাম আজ বোধহয় বৃষ্টি হবে না। কারণটা কিছুই নয়, কাল বিকেল থেকে অনেক রাত পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আজ সকালে জানলা খুলে দেখি গোটা আকাশ ভোঁ ভা। নীল আকাশে সাদা পিঁজা তুলোর মতো সামান্য মেঘ ঘুরে বেড়াচ্ছে। মনটা বেশ খুশি খুশি হয়েছিল। একে তো বসন্ত শেষের সময়, তার উপরে এমন আবহাওয়া দেখে মন খুশি কার না হবে। তাই কিশোরী যখন এসে পৌঁছেছিল বলেছিলাম, মনে হয় আমরা প্রথমবার আজ তারানাথের বাড়িতে যাব, অথচ বৃষ্টির মুখে আমাদের পড়তে হবে না। রক্ষা করো, কাল সারাদিন যা বৃষ্টি হয়েছে, বিকেলে অফিস থেকে ফেরার সময় যে কি অসুবিধায় পড়েছিলাম তা আমিই জানি। আজ যদি বৃষ্টি না হয় তো ভালো। কথা বলতে বলতে একসময় আমরা বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। ট্রাম ধরলাম না, এমন পরিচ্ছন্ন আকাশের পরও খরচা করব। তাছাড়া পকেটের অবস্থাও যে খুব একটা ভালো তা নয়, মাসের শেষ দিক চলছে। এ সময় পকেটের অবস্থা আকাশের অবস্থার মতোই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। যখন মটলেনের কাছে গিয়ে পৌঁছলাম তখন দেখতে পেলাম লোকজন আজ একটু বেশি। কি একটা কারণে যেন একদল স্লোগান দিতে দিতে হেঁটে যাচ্ছে। আমি কিংবা কিশোরী ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, কারণ তখন স্লোগান দেওয়া লোকেদের সঙ্গে আশেপাশের কোনো একদল লোকের বিরোধ বেঁধেছিল।
আমরা আর দেরি না করে তাড়াতাড়ি ঢুকে গেলাম মটলেনের কাছে একটা গলির মধ্যে। গিয়ে দেখি তারানাথের আজ খদ্দেরের মেলা বসেছে। বেশ মন দিয়ে সামনে কি একটা কুষ্টি মনে হলো, সেটাই তারানাথ দেখে চলেছে। আর সামনের লোকটিকে কি যেন বলছে। আমি আর কিশোরী বাড়ির উঠোনের একপাশে গাছটার কাছে চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। কিশোরী বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছো? প্রত্যেক রবিবার এই তারানাথের কাছে খদ্দের বাড়ছে। অর্থাৎ জ্যোতিষ কিংবা তারানাথ তান্ত্রিকের প্রতি মানুষের বিশ্বাস আবার বাড়তে শুরু করেছে, দেখেছো? কথাটা মিথ্যে বলনি, তারানাথ ঠিকই বলে। বিশ্বাস হলো আগুনের দিকে এগিয়ে যাওয়া পিঁপড়ের মতো। একটা পিঁপড়ে এগোতে দেখলে অন্য পিঁপড়েও পিলপিল করে এগিয়ে যায়, জানে না কি হবে অথচ যায়। আগুনের দিকে এগিয়ে যাওয়া পিঁপড়ে হোক কিংবা অন্য কোনো কারণই হোক, তারানাথের সামনের খদ্দেরটি বেশ কিছুক্ষণ কিন্তু বসে রইল। তারপর নিজের কাজ ছেড়ে উঠে লোকটি বেরিয়ে যেতেই তারানাথ হাতের ইশারায় আমাদের তক্তপোষের কাছে গিয়ে বসতে বলল। ঠাকুরমশাই, আপনার যেভাবে পসার বাড়তে শুরু করেছে তাতে মনে হয় একদিন আবার আপনার বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন পড়বে, কি বলেন? সেদিন আর ফিরবে না সে আমি জানি। এসব দিন জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আর আসেনি। তবে এ মাসে যে বেশ লোক এসেছে সে কথা কিন্তু বলতে পারি। কতদিন হয়ে গেল চারি মায়ের সঙ্গে দেখা হয়নি। ভাবছি হাতে কটা টাকা পেলে জমিয়ে চারিমাকে একবার ডেকে পাঠাবো। আসলে শুধু চারিকে ডাকলে তো হয় না, খোকা রয়েছে, তারা এলে একটু খরচাপাতি তো আছেই। আমার না হয় কোনো রকমের সংসার চলে গেল, কিন্তু তাদের তো আর হবে না। তাছাড়া জামাই বাবা জীবনকে তো পাওয়াই যায় না, সে সব সময় থাকে বাড়ির বাইরে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, চারির প্রতি আমাদের কিন্তু দায়িত্ব কম নেই। এই চারি এলে কিন্তু আমাদের তরফ থেকেও একটা... সে কথাগুলো তোমাদের নিজের ব্যাপার, তোমরা কি আর বাইরের লোক গো? তোমরা তো আমার নিজের ঘরের লোক। তোমরা খুশি মনে এবার নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা করতেই পারো, কিন্তু আমি তো সেটা পারি না। আরো কিছু টাকা জমাতে পারলে তখন খবর পাঠাবো। কেমন যেন অদ্ভুত লাগে তারানাথকে দেখলে। যে মানুষটার কাছে তন্ত্রশক্তি ক্ষমতা আছে, হোক না সে খুব উচ্চ স্তরের নয়, সামান্য কিছুই, কিন্তু তার ছিল অবাধ। তাই দিয়ে একসময় নিজের ক্ষমতা দেখিয়ে বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন বসাতে পারত। দেশের মাঠের ঘোড়া কিংবা অন্যান্য বিষয় নিজের ক্ষমতা জাহির করে দুই হাতে টাকা কামানো। সেই মানুষটাকে আজ কয়েকটা টাকার জন্য নিজের মেয়েকে দেখতে অপেক্ষা করতে হচ্ছে। তারানাথ ঠিকই বলে, পৃথিবীর কিছু স্থির নয়, সবকিছুই বদলায়, সবকিছুই কঠিন বাস্তব। তারপর কথায় কথায় এই কথা ও কথা বলতে বলতে আত্মার কথা এসে পড়ল। তারানাথ পাসিং শোতে একটা লম্বা টান দিয়ে দুবার ধোঁয়া ছেড়ে বলল, একবারের কথা শুনো। অতৃপ্ত আত্মা যে সব সময় মানুষের ক্ষতি করার জন্য থেকে যায় তা কিন্তু নয়। মাঝে মাঝে এমন অদ্ভুত ব্যাপার ঘটে যায় যা তোমরা না বুঝলে স্বীকার করতে না। আমি নিজে পর্যন্ত একবার বড় অদ্ভুতভাবে সবকিছু গুলিয়ে ফেলেছিলাম। সেবার ওই বসন্তের সময় সবে, না 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 গ্রীষ্ম পড়ে গেছে মনে হয়, হ্যাঁ। আর সেই সময় একবার হাঁটতে হাঁটতে গিয়ে পড়েছিলাম কিশোর বলে একটা গ্রামের কাছে। গ্রামের পথ তো তোমরা জানোই। গ্রীষ্মের সময় রোদের দাবদাহে গোটা শরীর যেন পুড়ে যাচ্ছে। খানিকটা ধাতস্থ হওয়ার জন্যই বোধহয় একটা গ্রামের ঘর খুঁজছিলাম। যে পথে আমি তখন হেঁটে যাচ্ছি সেই পথে দুপাশে বড় বড় গাছ। সেটা পেরিয়ে গিয়ে সামান্য বাঁক নিলেই গ্রামের ঘরগুলো শুরু হয়েছে। একটু এগিয়ে গেছি, একটা কাঠ কাটার শব্দ শুনতে পেলাম। গিয়ে দেখি একজন মধ্যবয়স্কের মতো যুবক কাঠ কেটে চলেছে। তা আমি তার বাড়ির চৌহদ্দির সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলাম,
বাড়িতে কেউ আছো? একটু জল পাওয়া যাবে? আমার কথা শুনে সেই লোকটি এগিয়ে এলো আমার দিকে। মুখ তুলে আমার পরনের পোশাক দেখে বোধহয় তার মুখে সামান্য হাসি দেখা গেল। কোমরের কাছে ফেলে রাখা গামছাটা তুলে তাতে ঘাম মুছতে মুছতে বলল, আরে ঠাকুর মশাই, আসুন আসুন, আমার কি সৌভাগ্য। ওরে মালতী, মালতী, আরে জল নিয়ে আয় ঠাকুর মশাইয়ের জন্য। তার কথা শুনে বোধহয় রান্নাঘরের দিক থেকে বছর 14-15 একটি মেয়ে কাঁসার গ্লাসে করে জল নিয়ে এলো, সঙ্গে দুটো বাতাসা মুখে ফেলে জল খেয়ে তার বাড়ির দাওয়ার কাছে স্থির হয়ে বসলাম। হাতের কাজটা চট করে সেরে ফেলল সদাচরণ। তারপর বলল, আমার কি সৌভাগ্য, ঠাকুর মশাইয়ের পদধূলি আমার বাড়িতে পড়েছে। আজ কিন্তু আমার বাড়িতে দুটো ভাত খেতে হবে ঠাকুর মশাই। সেটা এমন সময়ের কথা বলছি যখন টানা 3 দিন ধরে 2-1টা ফলমূল ছাড়া আর কিছুই খাইনি। এই সময় ভাত খাওয়া মানে তো আমার কাছে অমৃত। তবু একবার মনে হলো, গরিবের ঘর, শুধু শুধু তাদের অন্ন ধ্বংস করব কেন? কিন্তু আমার আপত্তি ধোপে টিকল না। শুধু বাপ নয়, তার মেয়েও তার সঙ্গে জুড়ে পড়ল। ইয়ার করা, বাড়ির পেছন দিকে ঠান্ডা জলের কুঁয়ো রয়েছে। তখন কিন্তু কুঁয়ো সব জায়গায় থাকতো না। যে বাড়িতে কুঁয়ো আছে তার মানে সেই বাড়ি হয়তো একসময় অবস্থাপন্ন ছিল, আর না হলে সে বাড়ি অনেক পুরনো। ওর ঠান্ডা জলে স্নান সেরে নিজের জামা কাপড় বদলে সদাচরণের দেওয়া একটা ধুতি পরে খালি গায়ে বসেছি বারান্দার কাছে। তখনই এপ্রিল মাস হবে, হাওয়া বইছে গরম। সেই হাওয়া গায়ে এসে লাগলে শান্তির বদলে অস্বস্তি হয় বেশি। রান্নাবান্না চলছে, সদাচরণের সঙ্গে বসে গল্প করছি। এমন সময় একজন হাঁটতে হাঁটতে সেখানে এসে ঢুকল। কিন্তু বাড়ির চৌহদ্দির মধ্যে সে প্রবেশ করতেই একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পারলাম। বছর 21-22-এর যুবক, খালি গা, পরনে খাটো করে পরা ধুতি, আর হাতে একটা কি যেন। কিন্তু তার পেছনে দিনের এই আলো আঁধারের মধ্যেও দেখতে পেলাম একটা কালো ছায়া। মাথার খানিকটা ওপরের কাছ পর্যন্ত উঠে এসেছে সেই ছায়া। আমি অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছি। সদাচরণ বলল, ওরে মদন, ভালো সময় এসেছিস বাবা, ঠাকুর মশাই বসে রয়েছেন। মদন এগিয়ে এলো। তার চোখ মুখ কেমন যেন। মানুষের মধ্যে প্রচণ্ড মানসিক অস্বস্তি কাজ করলে যেমন অবস্থা হওয়ার কথা তেমনই। শরীর সামান্য রোগাটে হয়ে এসেছে, অথচ বোঝা যায় যে তার চেহারা এক সময় ভালো ছিল। মদন ফ্যাকাশে গলায় বলল, কেন বলো তো? তুমি বারবার ও চেষ্টা করো। তোমায় তো বলেছি ওসব আমি চাই না। তাছাড়া আমার ভাই যখন আমার সঙ্গে আছে তখন। ওরে বাবা, তুই বুঝতে পারছিস না, ওসব হয় না। নিজে বাঁচলে তারপর তো সব কিছু। অনেক দিন তো হলো বাপ আমার। আমি কিছুই বুঝতে পারছিলাম না ওদের কথা। মদন এসে আমার কাছে দাওয়ার কাছে বসলো। তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। চোখের তলায় কালি, গোটা মুখ জুড়ে একটা শুষ্ক ভাব। বললাম, কবে থেকে এমন চলছে? আমার প্রশ্ন শুনে প্রথমে কিছুক্ষণ মদন আমার দিকে তাকিয়ে রইল। তখন আমি তার নাম জানতাম না। পরে শুনলাম তার নাম মদন। উদাস চোখে কিছুক্ষণ তাকিয়ে সামান্য হেসে মদন বলল, কি হবে, থাকুক না। আমার সঙ্গে আমার ভাই আছে। আমি জানি তাকে আমি আমার কাছ থেকে সরাতে চাই না। ভাই ছাড়া যে আমার জীবনে কেউ নেই। আমি তার চেহারা দেখে অবাক হচ্ছিলাম। সদাচরণের কথা শুনে বোঝা যাচ্ছিল মাত্র বছরখানেক আগে মদনের ভাই মতি মারা গেছে। বছরখানেক আগে মদনের যা চেহারা ছিল সেই চেহারা এখন বদলে এমন হয়ে গেছে। কিন্তু তার শরীরে যেন রক্তশূন্যতার একটা আভাস পাওয়া যায় মাঝে মাঝে।
তার শরীর একটু ফ্যাকাশে। সে কথা সরাসরি মদনকে বলতে পারলাম না। বললাম, তোমার ভাই যে তোমার সঙ্গে আছে সে কথা তুমি বোঝো কি করে? সেদিনের পর থেকেই আমার ভাই আমার কাছেই থাকে। আমি বুঝতে পারি রাতের বেলা ঘরের মধ্যে আমার ভাই ঘুরে বেড়াচ্ছে। দেখো মদন, তোমার ভাইয়ের প্রতি তোমার যে ভালোবাসা সে কথা নিয়ে আমি তোমায় কিছু বলছি না, কিন্তু একটা আত্মাকে নিজের কাছে রাখা কখনোই ভালো কাজ নয়। মদন আমার কথায় যেন গর্জে উঠল। ওটা আমার ভাই ঠাকুর মশাই, তাকে আপনি এমন করে বলতে পারেন না। ও আমার সঙ্গেই থাকবে, সব সময় থাকবে। তোমায় তো আগেই বলেছি কাকা, তুমি ও নিয়ে কাউকে কিছু বলবে না। শেষের কথাটা যে মদন সদাচরণকে উদ্দেশ্য করে বলল তা বুঝতে পারলাম। কি কারণে যে সে এসেছিল সেই কথা ভুলে তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে গেল। সে চলে যাওয়ার সময় স্পষ্ট দেখতে পেলাম সেই কালো ছায়াটা মদনের মাথার আশেপাশে ছড়িয়ে রয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। আরে, মদনের শরীরের এমন অবস্থার জন্যে আর তার মাথার কাছে ওই কালো ছায়াটা ওঠার জন্যে তার ভাইয়ের অশরীরী আত্মা কোনোভাবে দায়ী নয় তো? তখন সদাচরণ আমার পাশে বসে বসে বলছে, ঠাকুর মশাই, ছেলেটাকে বাঁচান। ভাইয়ের মৃত্যুর পর থেকে কেমন যেন হয়ে গেছে। শুধু তাই নয়, এমনভাবে ছেলেটা রয়েছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না। ভাইকে ভুলতে পারেনি সে কথা ঠিক আছে, কিন্তু রাতের বেলা ওর বাড়ির কাছে গেলে কেমন যেন ভয় ভয় হয়। রাতের বেলা বাড়ির ভেতরেও কাউকে ঢুকতে দেয় না। এ কথায় এবার কিন্তু চিন্তায় পড়লাম। অতৃপ্ত অশরীরী আত্মা যদি না হয় তাহলে এমন হচ্ছে কেন? আর যদি মদনের ভাই তাই হয়, তাহলে মদনের ভাই তাদের ক্ষতি করার চেষ্টা বারবার কেন করতে যাবে? মনে মনে একটা সন্দেহ লেগেই রইল। বিকেলের দিকে সদাচরণের সঙ্গে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম মদনের বাড়িতে। দেখি মদন বাড়ির দাওয়ার কাছে বসে আছে। এখন কিন্তু তার চেহারায় আবার পরিবর্তন হয়েছে। মুখে সামান্য হাসি। ভালোভাবেই এ কথা ও কথা বলল। ঘরের ভেতরে গিয়ে বসলাম। সদাচরণ কথা বলছে আর আমি ঘরের ভেতরে এদিক ওদিক তাকিয়ে ঘরের ভেতরের পরিবেশটা বোঝার চেষ্টা করছি। বিকেল পেরিয়ে সন্ধে হয়েছে। এমনিতেই অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আর সেই অন্ধকারের মধ্যে বারবার যেন কেন মনে হচ্ছিল যে আমাদের আশেপাশের অন্ধকার থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে। ঠাকুরমশাই আমার ভাগ্য দেখেছেন, আমার ভাগ্যটা ভালো। তাই আমার ভাই আমার কাছ থেকে চলে যাওয়ার পরেও এখনো আমার কাছে আছে। হ্যাঁ, এ কথা সত্যি। কিন্তু তোমার ভাইয়ের দেখা কি তুমি তারপরে পেয়েছো? মানে মৃত্যুর পর তোমার ভাই তোমাকে কতবার দেখা দিয়েছে? অনেকবার দেখতে পেয়েছি, এখনো আমার আশেপাশেই আছে। তবে আপনারা আছেন তো তাই দেখা যাচ্ছে না, সময় হলেই আবার দেখা যাবে। আমিও কিছু বললাম না। সদাচরণকে ইশারায় উঠতে বলতেই সদাচরণ তার কাজ সেরে উঠে পড়ল। বলতে চাইছেন যে মদনের ভাই মতির মৃত্যুর পর থেকে সে মদনের কাছে রয়েছে? কিন্তু এটা কি করে হয়? তাহলে কি মতির শেষকৃত্য সম্পন্ন হয়নি? সদাচরণের তাই নিয়েই কিন্তু বড় চিন্তা ছিল। আসলে বেশ ভালো করেই তার শেষকৃত্য করা হয়েছিল, কোনো ত্রুটি রাখা হয়নি। তারপরেও যে কেন মতির অতৃপ্ত আত্মা মদনের ঘাড়ে এসে চেপেছে সেটা সে বুঝতে পারছিল না। আর বুঝতে পারছিল না বলেই সেই দিন রাতে আমি আর সদাচরণ চুপি চুপি দৃশ্যটা দেখার জন্য মদনের বাড়ি যাব বলে ঠিক করলাম। তাই রাত হতেই সদাচরণ আর আমি বেরিয়ে পড়লাম মদনের বাড়ির উদ্দেশ্যে। আকাশে চাঁদ, মৃদুমন্দ বাতাস বইছে। পথে হাঁটতে খুব একটা খারাপ লাগছিল না, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত চিন্তা বারবার মাথা চাড়া দিয়ে উঠছে। সদাচরণের কথা মতো যদি মতির শেষকৃত্য খুব ভালোভাবেই সম্পন্ন হয়, তাহলে যে অতৃপ্ত আত্মা মদনের সঙ্গে রয়েছে
সেটা কে? মদনের সঙ্গে থেকে কোনো অশরীরী আত্মা তার শরীর থেকে একটু একটু করে জীবনী শক্তি শুষে নিচ্ছে। কথাটা ভাবতে ভাবতে সদাচরণকে বললাম, আচ্ছা, তুমি কি মদনকে নিয়ে একটু বেশি ভাবছো বলে মনে হচ্ছে না? কি ব্যাপার বলো তো? তুমি কি কিছু সন্দেহ করছো? আসলে সমস্যা হলো, আপনি তো ঘটনাটা জানেন না। সেদিন প্রবল ঝড় বৃষ্টির রাত। মদন আর মতি সেদিন পাশের গ্রাম থেকে ফিরছিল। তখন বিকেলের সময় ঝড়ে চারপাশটা অন্ধকার হয়ে গেছিল। ধুলো ছড়িয়ে পড়ে সে এক একাকার অবস্থা। তার মধ্যে এই গ্রামের পথের শেষে যে গাছগুলো আছে, সেখানে নিম গাছটা ভেঙে পড়েছিল, আর সেই নিম গাছের তলায় চাপা পড়েছিল আমাদের মতি। এই দৃশ্য আমরা দেখেছি। মদন ছুটে প্রথমে আমার বাড়িতে এসেছিল। আমার চিৎকার শুনে আশেপাশের লোকেরা ছুটে আসে। তারপর সবাই মিলে যখন গিয়ে আমরা মতিকে তোলার চেষ্টা করি, ততক্ষণে তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। মদন পাশে ধপ করে বসে তাকিয়েছিল নিম গাছের তলায় প্রায় থেতলে যাওয়া ভাইয়ের মৃতদেহটার দিকে, আর বারবার বলছিল, মতি, মতি, আমায় ছেড়ে যাস না, আমায় ছেড়ে যাস না মতি, আমার সঙ্গে থাক। গ্রামের লোকেরা মিলে নিম গাছটাকে কোনো রকমে সরিয়ে তারপর মতির দেহটা বার করেছিলাম। আমরাই শ্মশানে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করি। আমাদের গ্রামে যে পুরোহিত মহাশয় আছে, নবারুণ ভট্টাচার্য, সেই ওই কাজ করেছিল। আর নবারুণ ভট্টাচার্য নিজে বলেছিলেন যে মতি কিন্তু ফিরে আসার কথা নয়, শেষকৃত্য ভালোভাবে সম্পন্ন হলে। মদনের সঙ্গে যে থাকে, সে যদি সত্যি মতি হয়, তাহলে সে ফিরে এলো কেন? সেটাই তো আমি ভাবছি। কিন্তু এসব কথা তো সবাইকে বলা যায় না। তাই আপনাকে দেখে আজ মনে সাহস পেয়েছিলাম। সদাচরণের মুখটা চিন্তায় ভরে গেছে বলে মনে হলো। আমরা হাঁটতে হাঁটতে সেই আধো অন্ধকারের মধ্যে মদনের বাড়ির কাছাকাছি এসে পড়লাম। কিন্তু মদনের বাড়ির কাছে এত বেশি অন্ধকার কেন? অন্ধকার ছড়িয়ে রয়েছে গোটা বাড়িটার চারপাশে। তার মধ্যে অদ্ভুতভাবে বাড়িটা দাঁড়িয়ে আছে। একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইলাম সেই বাড়িটার দিকে। যেন মনে হলো বাড়ির চারপাশে একটা অদৃশ্য অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে। কে যেন বাড়ির সেই অন্ধকারের মধ্যে চুপ করে বসে রয়েছে ঘরের দাওয়াটার কাছে, আর সেখানে বসে আমার দিকে তাকিয়ে দেখছে। সদাচরণ ডাকতে যাচ্ছিল মনে হয়, অন্তত তাকে দেখে তেমনটাই মনে হলো। আমি খপ করে তার হাতটা খামচি মেরে ধরে তাকে বিরত করলাম। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম বাড়ির চৌহদ্দির কাছে। কিন্তু চৌহদ্দির মধ্যে পা রাখতে যেতেই যেন মনে হলো বাড়ির ভেতরে একটা অদ্ভুত শক্তি বিরাজ করছে। সেই শক্তি কিন্তু আমাকে ভেতরে যেতে দিতে চায় না। বের হবার আগেই দুজনে মিলে দেহবন্ধন করে নিয়েছি, তাই অন্য কোনো চিন্তা নেই। কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করতে পারছি না। অর্থাৎ যে শক্তি বাড়ির ভেতরে রয়েছে, সে আমায় প্রবেশ করতে দিচ্ছে না। মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে ভালো করে অন্ধকারে চোখ রাখলাম। আর ঠিক তারপরে দেখতে পেলাম যে আমি ঠিক ভেবেছি। বাড়ির দাওয়ার কাছে ঠিক হামাগুড়ি দেওয়ার মতো বসে আছে একটা শরীর, আর তার শরীরের উপরে যেন আরো একজন বসে আছে। দৃশ্যটা দেখতে পেলাম, চমকে উঠলাম। সদাচরণকে বললাম, সদাচরণ, আজ অমাবস্যা, আমাদের সঙ্গে করে আলো আনা দরকার ছিল। ঠাকুর মশাই, একটু হেঁটে গেলেই নবীনের বাড়ি পড়বে, সেখান থেকে আমি আলো নিয়ে আসছি এক্ষুনি। তাড়াতাড়ি যাও, এক্ষুনি আলো আনা দরকার। সদাচরণ দৌড়ালো। আমি বাড়ির চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে ভালো করে ভেতরের দিকে দেখার চেষ্টা করতে লাগলাম। বুঝতে পারলাম অমাবস্যা, আর সেই অমাবস্যার জন্য ক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেই অশুভ শক্তির।
আর সেই কারণে এমন কোনো একটা ব্যাপার ঘটছে। বাড়ির ভেতর থেকে একটা তীব্র অশুভ গন্ধ ছড়িয়ে রয়েছে বাতাসে। সদাচরণ বেশিক্ষণ সময় নিল না, কিন্তু সদাচরণ আসার আগে যা দেখার আমি দেখে ফেলেছি। বাড়ির বারান্দার কাছে হামাগুড়ি দেওয়া সেই 4 হাতে পায়ে চলা মানুষটা, সেই মানুষটা আর কেউ নয়, সেটা মদন। মদনের 2 চোখ বন্ধ। কি অবস্থায় সে যেন সামনের দিকে হেঁটে চলেছে, আর কেমন যেন অদ্ভুত গলায়, ঠিক ছোটবেলায় বাচ্চাদের পিঠের উপর চড়িয়ে আমরা যেভাবে তাদের ছড়া শুনিয়ে তাদের আনন্দ দিই, তেমন ভাবে যেন মদন বিচরণ করছে। সদাচরণ ততক্ষণে আলো আনতে গিয়ে ডেকে এনেছে নবীনকে। নবীন আর সদাচরণ কথা বলতে বলতে এই দিকে হেঁটে আসছিল। তাদেরকে দেখেই আমি চুপ করতে বললাম, আর তারপরে ওদেরও ভালো করে তাকাতে বললাম বাড়ির ভেতরের দিকে। অন্ধকারে চট করে কিছুই দেখা যায় না, কিন্তু বেশ কিছুক্ষণ অন্ধকারে তাকিয়ে থাকলে বোঝা যায়। নবীন আস্তে আস্তে বলল, ঠাকুরমশাই, আমরাও তো মাঝে মাঝে ওই পথ দিয়ে রাতের বেলা গেলে অনেক কিছু শুনতে পাই। কারা যেন হাসছে, কারা যেন কথা বলছে। কিন্তু আমি মদনকে বললাম কেউ যেন কথা বলছে, মদন কিছু শোনে না। মদন কি করে শুনবে? মদন যে আর মদনের মধ্যে নেই। মদনের পিঠের ওপরে ওই যে বসে থাকা কালো ছায়াটা, ওই ছায়াটাই সবকিছু করছে। মতি? ওটা মতি নয়। অতৃপ্ত আত্মা যদি কাছের কোনো মানুষের হয়, তাহলে সে চট করে কারো ক্ষতি করে না। কিন্তু কিন্তু মতি তাহলে কেন ক্ষতি করছে? না না, এটা মতি নয়, এটা অন্য কেউ। যেদিন ওই নিম গাছ ভেঙে পড়েছিল, সেদিন ওই নিম গাছের সঙ্গে সঙ্গে কেউ একজন মদনের ঘাড়ে এসেছে, যাকে সে নিজের ভাই মতি বলে ভাবছে, কিন্তু আসলে সে মতি নয়। সদাচরণ বোধ হয় এমন কিছুই আন্দাজ করেছিল, কিন্তু তবুও আমার কথা শুনে যেন থমকে গেল। নবীন হায় হায় করে উঠল। তার মানে মদনের সঙ্গে এতদিন ধরে যে রয়েছে সে মতি নয়, অন্য কেউ। ওই নিম গাছের কাছে কি একটা যেন অনেকেই 2-1বার দেখেছিল। তার মানেটা বুঝতে তখন আমার আর বাকি ছিল না। তবে বাড়ির ভেতরে থাকা মদন আর তার সঙ্গে থাকা সেই অতৃপ্ত আত্মা যেন সে কথা বুঝতে পেরেছিল। একটা অদ্ভুত গলা শুনতে পেলাম ভেতর দিক থেকে। কেউ যেন বলছে, কথাটা বলার সঙ্গে সঙ্গে নবীন তার হ্যারিকেনটা জ্বালিয়ে ফেলল। আর সেই হ্যারিকেনের আলোতে আমরা দেখতে পেলাম মদন অদ্ভুতভাবে হেঁটে আসছে বাড়ির চৌহদ্দির দিকে। তার ঘাড়টা একপাশে কাত হয়ে রয়েছে, 2 চোখ বন্ধ, মুখ থেকে লালা বেরোচ্ছে। কেমন যেন এলোমেলো ভাবে সে হাঁটছে সামনের দিকে। বাড়ির পেছনের দিকে একটা কুঁয়ো রয়েছে। এই গ্রামে অনেকের বাড়িতেই আমি কুঁয়ো দেখেছি। মদন সেই দিকেই হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে, আর সেই কালো ছায়াটা যেন তার আশেপাশে জড়িয়ে রয়েছে। তাকে বোঝা যায়, কিন্তু ভালো করে দেখা যায় না। সদাচরণ চিৎকার করে বলে উঠল, কে তুই? কেন এভাবে মদনকে ধরে রেখেছিস?
মদন হাঁটতে হাঁটতে এগিয়ে গেল বাইরের কুয়োটার দিকে। সদাচরণ আমার পাশ থেকে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে ঠাকুর মশাই, কিছু একটা করুন। আমি ততক্ষণে বুঝতে পেরেছি যে কি করা প্রয়োজন, কিন্তু ওই আত্মা যতক্ষণ মদনের শরীরে রয়েছে ততক্ষণ মদনকে আমরা কিছু করতে পারবো না, আর এই সুযোগটাই সেই আত্মা নিয়ে চলেছে। আমি বলে উঠলাম, গোপাল, তুমি কেন মদনের শরীরে প্রবেশ করেছো সে কথা আমি জানি না, কিন্তু তোমাকে একটা কথা বলতে পারি, মদনকে তুমি শুধু শুধু নিয়ে গিয়ে করবেটা কি? কথাটা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কি করে যেন নবীনের হাতের হ্যারিকেনটা দাউ দাউ করে আরো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম মদনের দেহটা ধপ করে পড়েছে মাটিতে, আর তার পেছনে এসে দাঁড়িয়েছে একটা চার পেয়ে প্রাণীর মতো কি যেন। তার গোটা শরীর বিভৎস ভয়ঙ্কর পচা গন্ধে চারপাশটা ভরে যাচ্ছে। তার শরীর থেকে রক্ত মাংস যেন কেউ খুবলে নিয়ে খুব করে ছিঁড়ে খেয়েছে। একটা চোখ নেই, মুখের এক পাশটা ক্ষতবিক্ষত হয়ে রয়েছে। এইভাবেই সে আবার বলতে লাগলো, কথা বলতে বলতে সেই কালো ছায়াটা বোধহয় সামান্য সময়ের জন্য এগিয়ে গিয়েছিল আমাদের দিকে। আর সেই সময়টাই আমি চোখের ইশারায় সদাচরণকে একটা কথা বললাম। মদনের শরীরটা পড়েছিল কালো শরীরটার থেকে একটু দূরে। সে কথা বলতে বলতে একটু এগিয়ে এসেছিল, কিন্তু বুঝতে পারেনি যে এমন কোনো কাজ হবে। চোখের নিমেষে সদাচরণ ছুটে গেল সামনের দিকে, আর মদনের শরীরটাকে তুলে ধরে এক ঝটকায় ছুটে এলো আমাদের দিকে। পুরোপুরি আসতে পারেনি, মদনের শরীরটাকে তুলে ছুঁড়ে দিয়েছিল সামনের দিকে। আমার ওই শরীরটাই প্রয়োজন ছিল। আর কিছু বুঝে উঠতে দেওয়ার আগেই কালো ছায়াটা একটা তীব্র গর্জন করে ছুটে এলো আমার দিকে। নবীনের হাতে তখনও সেই হ্যারিকেনটা ছিল। আমি হ্যারিকেনটা তার হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে দিলাম তার শরীরের দিকে, আর সঙ্গে সঙ্গে মনে মনে এক মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। মাটি তুলে নিলাম খানিকটা সেই বাড়ির উঠোন থেকে,
ততক্ষণে সদাচরণ আর নবীন মিলে মদনের অচৈতন্য দেহটাকে টানতে টানতে বাড়ির চৌহদ্দির বাইরে বার করে আনলো। আমি মাটি তুলে নিয়ে গোপন মন্ত্র উচ্চারণ করে চলে গেলাম সামনে, আগুনে জ্বলতে থাকা সেই দেহটার উপর। যেন এতক্ষণ তার গায়ে আগুন লাগেনি, কিন্তু এই মাটি পড়তেই তার গায়ে যেন আগুন লেগে উঠল। এমন ভাবে সে চিৎকার করে বলে উঠল, ওই মদনকে তার ভাইয়ের কথা মনে করিয়ে রেখেছিস। তুই আছিস বলেই মদন মনে করেছে তার ভাই তার সঙ্গে আছে, কিন্তু আসলে তো সে নেই। তাহলে কেন কেন মদনকে শুধু শুধু এইভাবে মারতে চাইছিস? তোর জন্য মদনের চেহারা এমন হয়ে গেছে। সে তখনই গায়ে আগুন লাগা অবস্থায় ছুটে আসতে গেল সামনের দিকে। আমি আবার খানিকটা মাটির ধুলো পোড়া ছুঁড়তে সে আবার খানিকটা প্রশান্ত হলো। এদিকে মদনের তখন জ্ঞান ফিরে আসতে শুরু করেছে। জ্ঞান ফিরে আসতে সে কেমন যেন ঘোর লাগা গলায় বলতে লাগলো, কে ওটা? ওখানে ওখানে কে? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও কাকে আপনি আটকে রেখেছেন? ওরে মদন, এতদিন ধরে তুই যাকে তোর ভাই ভেবেছিস সে তোর ভাই নয়। ও হলো আমাদের গ্রামের সেই গোপাল, যে আজ থেকে 10 বছর আগে মারা গেছিল। গোপাল যে মরেছে সে কথা তো আমরা জানতাম না। আমরা ভেবেছিলাম গোপাল গ্রাম থেকে কোথাও চলে গেছে। ও হলো সেই গোপাল। ও যদি সত্যি সত্যি গোপাল হয়, তাহলে আমার ভাই কোথায় গেল? আমার ভাই মতি? বাবা, মতি কখনোই ছিল না রে। মতির শেষকৃত্য তুই নিজের হাতে সম্পন্ন করেছিস। মতির আত্মা মুক্তি পেয়েছে। গোপালের আত্মা তোর কাছে মতির মতো করে এতদিন থেকেছিল, তোকে একটু করে মারছিল। মদন ফ্যাকাশে চোখ তুলে দেখল সামনের দিকে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তখনও গোপালের সেই কালো অদ্ভুত দর্শন শরীরটা আগুনে ধক ধক করে জ্বলছে। তার মানে এতদিন ধরে মতি আমার কাছে ছিল না। ওই গোপালের প্রেত আমায় মতির মতন করে কথা বলেছে, আমার ঘাড়ে চেপেছে। তার জন্যই রাতের বেলা মাঝে মাঝে গোটা শরীর কেমন যেন হয়ে যেত। মনে হতো গোটা শরীর থেকে কেউ রক্ত শুষে নিচ্ছে। এমনটা তো মনে হবেই। ওই সূক্ষ্ম আত্মা ও যদি মনুষ্য শরীরে বসবাস করে, তাহলে তার শরীর থেকে সে জীবনী শক্তি শুষে নেবেই একটু একটু করে। তোমায় প্রথমবার দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল। এবার যেন মদন আর নিজেকে সামলাতে পারল না, প্রায় চিৎকার করে কেঁদে উঠল। মতি, মতি, আমি ভেবেছি তুই আমার কাছে আছিস, আর তোকে ভেবে এতদিন ধরে হায় হায় হায়। ততক্ষণে সেই আগুনে জ্বলতে থাকা মূর্তি আবার সামনে আসার চেষ্টা করে চিৎকার করে উঠল, কিন্তু পারছে না। একে আগুন জ্বলছে, তার উপর সেই ধুলো পোড়া তাকে সাময়িক সময়ের জন্য অক্ষম করে দিয়েছে। আর আমি অপেক্ষা করছিলাম আর একটা সঠিক সুযোগের। এই আত্মাকে তো আপনি মদনের শরীর থেকে বার করে দিয়েছিলেন, তাহলে আবার কোন সময়ের জন্য অপেক্ষা করছিলেন? মদনের মন মতির জন্য এতই দুর্বল হয়ে পড়েছিল যে তার মনকে সহজে দখল করতে পেরেছিল গোপাল। আমি অপেক্ষা করেছিলাম তার মন শক্ত হওয়ার। এক সময় কাঁদতে কাঁদতে মদনের মন শক্ত হয়ে গেল। বুঝতে পারলাম এরপরে গোপাল চট করে তার শরীরে প্রবেশ করতে পারবে না।
তাই তখনই একটা মন্ত্র পড়ে বাকি ধুলো পোড়াটুকু ছুঁড়ে দিলাম গোপালের গায়ে, আর সঙ্গে সঙ্গে একটা ঝড় বয়ে গেল। আগুনে পোড়া কালো শরীরটা মুহূর্তের মধ্যে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। একটা তীব্র চিৎকারের শব্দে আমাদের সবার কানে তালা ধরে গেল। মনে হলো যেন মাংস পোড়া একটা গন্ধে ভরে উঠেছে গোটা বাড়ির চারপাশটা। মদন ক্লান্ত হয়ে পড়েছিল, তাই দাওয়ার কাছে শুয়ে পড়েছিল সে। নবীন বাড়ি ফিরে যায়, সে আলো এনে দিয়ে গিয়েছিল আরো একটা। আমি আর সদাচরণ গোটা রাতটা মদনের সঙ্গে বসেছিলাম। রাতের বেলা এক সময় মদন বলল, ঠাকুরমশাই, আপনি প্রথম দিনেই ঠিক বলেছিলেন। বোধহয় আমি ভুল করেছি। আসলে ওই ভাই মারা যাওয়ার 3 দিন পরে রাতের বেলা হঠাৎ দরজার কাছে ধাক্কা শুনে ঘরের দরজা খুলে দেখি আমার ভাই দাঁড়িয়ে। তারপর থেকেই ও আমার সঙ্গে থাকে। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে কিন্তু গোপাল আমার ভাইয়ের রূপ নিল কি করে? দেখো মদন, তোমার মনে জমে থাকা ভাইয়ের প্রতি ভালোবাসা আর তোমার দুঃখকে গোপাল কাজে লাগিয়েছে। অশরীরী আত্মার ক্ষমতা থাকে এমনভাবে কোনো মানুষের মনে নিজের একটা রূপ প্রবেশ করানোর। তাই তাকে তুমি তোমার ভাই মতি হিসেবে দেখলেও আমরা কিন্তু তেমনভাবে দেখিনি। আর সত্যি বলতে আমি ছাড়া তাকে আর কেউ ভালোভাবে দেখতেও পাইনি। যেই মুহূর্তে তুমি বুঝতে পারলে যে তোমার ভাই আর এখানে নেই, তখনই তুমি ওকে দেখতে পেলে। আর তারপরেই ওর ক্ষমতা কমে এলো বলে আমি ওকে এখান থেকে তাড়াতে পারলাম। যদি আপনি ওকে এখান থেকে তাড়াতে না পারতেন, মানে যদি আপনি এই গ্রামে নাই আসছেন, তাহলে কি হতো ঠাকুরমশাই? তেমন কিছু হতো না, হয়তো এমনভাবেই সবকিছু চলতো আরো অনেক সময় ধরে। তারপর একদিন গোপালের মতো মদন নিজেই নিরুদ্দেশ হয়ে যেত। জীবনী শক্তি শেষ হয়ে গেলে সেই শরীরকে ওরা আর আস্ত রাখে না, হয় কোথাও ডুবিয়ে মারত, আর না হলে কোনো জঙ্গলের মাঝে হারিয়ে ফেলত, যাতে আসল সত্যিটা কারো চোখে না পড়ে। সকলে ভাবত যে মদনের ভাই মতি তাকে নিয়ে গেছে। মদন দেওয়ালের কাছে হেলান দিয়ে ফ্যাকাশে চোখে সামনের দিকে তাকিয়েছিল। আমি আর সদাচরণ বসে বসেই গোটা রাতটা পার করে দিলাম। সকালের নতুন সূর্যের আলো যখন মদনের বাড়ির উঠোনের মধ্যে প্রবেশ করছে, মদন তখন শুধু বলল, রাতে অনেক চেষ্টা করেছিলাম ভাইটাকে বাঁচাবার জন্য, কিছুই করতে পারিনি। ধুলোর ঝড়ের মধ্যে কিছুই যেন দেখতেই পাইনি। যদি একবারও জানতাম নিম গাছটা এমনভাবে ভেঙে পড়বে, তাহলে হয়তো নিজের জীবন দিয়ে হলেও ভাইটাকে রক্ষা করতাম ঠাকুরমশাই। বিধাতা যা লিখে দিয়েছেন তাই হবে মদন, তার লেখন আমাদের মেনে নিতেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু অসুবিধা হয় তার লেখন মেনে নিতে, কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, তাই না? যাকে উঠা পড়ো, ওই জঙ্গলের মাঝে গোপালের ছিন্ন ভিন্ন শরীরের কোনো অংশ পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে, আর তারপর তাকে আগুনে পুড়িয়ে তার শেষকৃত্যের ব্যবস্থা করতে হবে। না হলে আবার হয়তো সে কাউকে না কাউকে আশ্রয় করে ফিরে আসবে এই গ্রামে। আমরা উঠে পড়লাম। নবীনকে ডেকে নিয়ে ভোরবেলাতে 4 জন রওনা দিলাম গোপালের শরীরের অন্তত একটা হাড় যদি খুঁজে পাওয়া যায় তার উদ্দেশ্যে। তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন শেষকৃত্য করার জন্য মতি নিরুদ্দেশ হয়ে গেলেও গোপালের শেষকৃত্য না হয় সে ওখানেই ছিল? আমরা তেমনটাই ভেবেছিলাম। গোপালের শরীরের খানিকটা টুকরো হয়ে থাকা হাড়ও খুঁজে পেয়েছিলাম। একটা গাছের ঝোপের ফাঁকে আটকে ছিল, সেখানেই শুকিয়ে গেছিল। সেটা তুলে এনে বিধিমতে শেষকৃত্য করা হলো, কিন্তু লাভ কিছুই হলো না। 2 দিন পর আবার সেই পথের পাশে এক গাছের উপরে তাকে বসে থাকতে দেখেছিল গ্রামেরই একজন। বুঝতে পেরেছিলাম যে গোপাল মুক্তি পাবে না। এতগুলো বছর ধরে এমনভাবে থাকার পর তার আর মুক্তি নেই।
গ্রাম ছেড়েছিলাম 2 দিন পরে। ভালো করে ওদের বুঝিয়ে এসেছিলাম রাতের বেলা ওই অংশ দিয়ে যাওয়ার সময় যেন একটু সাবধানে থাকে। গোপালের নামে যদি পিণ্ডদান করা হয় তাতেও হয়তো কিছু হতে পারত, কিন্তু আমার মনে হয়েছিল তাতেও কাজ হবে না। তবুও সেই উপায় ওদেরকে বলে দিয়ে এসেছিলাম। তবে তারপর আর কখনোই আমার কিশোরপুর যাওয়া হয়নি, তাই সেই গ্রামে আর কি হয়েছিল তা আমি জানি না। আমরা উঠে পড়লাম, কিন্তু বের হতে পারলাম না। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এদিকে বিকেল হয়ে এসেছে। তারানাথও একবার খুক খুক করে কাশলো। কিশোরী বলল, বলেছিলাম না, হয় ভালো হবে নয় হবে বড় বিপদ। আসার সময় বৃষ্টি হলে যাওয়ার সময় অসুবিধা হতো না, এখন এমন বৃষ্টির মধ্যেই যাই কি করে বলো তো? আমি উত্তর করলাম না। বারবার মনে পড়তে লাগলো সেই মদন আর মতির কথা। চোখের সামনে মতিকে গাছের তলায় পিষে মরতে দেখে কতই না দুঃখ পেয়েছিল মদন, যার জন্য এমন এক চরম বিপদের মধ্যে থেকেও ভাইকে ভুলতে পারিনি। তারানাথ কিছু বলছিল, আমার কানে আসছিল না। তার বদলে আসছিল বৃষ্টির ঝমঝম শব্দ। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ভাঙা নিমের গাছ। বিভিন্ন চরিত্রে অমিত, জয়, জ্যোতির্ময়, অর্পণ, সৌম্যজিৎ এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। এবং কেমন লাগলো আপনার গল্প, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। তাহলে আগামী শুক্রবার ঠিক রাত 9টায় আবারও তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।